ঐক্যমত্য কমিশনের সাথে আবারও বিএনপির সংলাপ, সংস্কার নিয়ে সরকারকে সহযোগিতা করা হবে বলেছেন সালাউদ্দিন আহমেদ। জুলাই গণহত্যা মামলায় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির, বিচারকদের আর্থিক দুর্নীতিতে না জড়ানোর আহ্বান আইন উপদেষ্টার। বনানীতে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ নিহত, রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংস্কারের প্রস্তাব নিয়ে আজ আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে নজরুল ইসলাম খান সহ ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নিচ্ছেন। বৈঠক শুরুর আগে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, মুলতবি আলোচনা শুরু করছি, পর্যায়ক্রমে সব বিষয়ে আলোচনা হবে। দলীয় ফোরামের আলোচনায় যে সিদ্ধান্ত হয়েছে তা জানানো হবে আজ। সরকারকে সংস্কার নিয়ে সহযোগিতা করবে বিএনপি। এর আগে গত বৃহস্পতিবার আলোচনা করে বিএনপি। আমরা সব বিষয়ে খুব স্বচ্ছতার সাথে এবং আন্তরিকতার সাথে এবং খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার কার্যক্রমের সাথে সহযোগিতায় আছি। আজকের আলোচনার মধ্য দিয়ে আমাদের সংস্কার কমিশনের যে 5টি মূল রিপোর্টের উপর আলোচনা, সেটা সমাপ্ত করা যাবে। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর, সরাসরি কথা বলছি তার সাথে। নাবিল, বৈঠকের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। রেখা, আপনি জানেন যে সকাল 11টায় নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসেছে এবং এটি কিন্তু দ্বিতীয় দফার আলোচনা। প্রথম দফার আলোচনা হয়েছিল সংবিধান সংস্কার এবং বিচার বিভাগ সংস্কার নিয়ে। বিচার বিভাগ সংস্কারের অনেকগুলো বিষয়ে বিএনপি একমত হলেও সংবিধান সংস্কারের বিষয়ে কিন্তু বিএনপির বেশ কিছু বিষয়ে তাদের প্রশ্ন ছিল, বিশেষ করে রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে কিন্তু তাদের প্রশ্ন ছিল। এবং পরবর্তীতে আমরা যেটা জানতে পেরেছি, বিএনপি প্রথম দফার আলোচনা শেষে দলীয় ফোরামে তাদের আলোচনায় যে ফল হয়েছে সেটি তারা আলোচনা করেছেন এবং দলীয় ফোরাম থেকে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তটি কিন্তু আজকে জাতীয় ঐকমত্য কমিশনকে জানানো হবে। এবং এছাড়াও যে সকল বিষয়গুলো রয়েছে, আরও বাকি 3টি যে সংস্কার কমিশন রয়েছে সেখানে যে সকল প্রস্তাব রয়েছে সেটি নিয়েও আজকে আলোচনা হবে। এবং বিএনপির পক্ষ থেকে সংস্কার বিষয়ে যে সকল প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনাগুলো তারা আজকে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে তুলে ধরবেন এবং সেই সাথে যে সকল বিষয়ে তাদের দ্বিমত রয়েছে কিংবা তারা আংশিকভাবে একমত রয়েছেন সেইগুলো নিয়েও কিন্তু আজকে আলোচনা হবে। এবং কিছুক্ষণ পরে হয়তো একটি সংবাদ সম্মেলন করে হয়তো জানানো হবে আজকের যে সংলাপ তার অগ্রগতি সম্পর্কে। রেখা। নাবিল জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরের সংবাদে। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা সহ 19 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে শুনানি হবে। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ও সালমান এফ রহমান। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক, আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিচার বিভাগে সীমাবদ্ধতা থাকলেও বিচারকদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, দেশ গঠনে রাজনৈতিক বক্তব্য পরিহার করে গঠনমূলক আলোচনা এবং আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠার দিকেই জোর দিতে হবে। রোববার সকালে বিচারকদের পেশাগত দক্ষতা ও মূল্যবোধ গঠনে সহকারী জজদের জন্য বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয়েছে 50তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স। উদ্বোধনী আয়োজনে তিনি আরও বলেন, বিচার বিভাগে সীমাবদ্ধতা থাকলেও সে বাস্তবতা মেনেই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে বিচারকদের। অনুষ্ঠানে বিচারকদের কোনো ধরনের আর্থিক দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি বলা হয়, সুবিধা না থাকলেও দায়িত্ব পালনে পিছপা হওয়া যাবে না। এছাড়া কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া 17 বছর বয়সী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের মামলার তদন্ত দ্রুত শেষ করার সুপারিশ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, 8 মাসেও মামলার 164 ধারার জবানবন্দি প্রত্যাহার না হওয়া উদ্বেগজনক। তিনি বলেন, তদন্ত শেষ না হলে আইন মন্ত্রণালয়ের পক্ষে কিছু করাও সম্ভব নয়।
6 দফা দাবি আদায়ে রাজধানী সহ সারা দেশে সমাবেশ করছে পলিটেকনিক শিক্ষার্থীরা। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন সহকর্মী ফজলে রাব্বি, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাব্বি, শিক্ষার্থীদের কর্মসূচির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জি রেখা, ধন্যবাদ। আপনি জানেন যে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ কিন্তু 11টায় কিন্তু আসলে এই ঢাকা মহিলা পলিটেকনিক্যালের সামনে কিন্তু আসলে যে সমাবেশ করার কথা, সেই কর্মসূচির কিন্তু আসলে শুরু হওয়ার কথা ছিল। সেটা 11টা শুরু না হলেও ঠিক 12টা পর্যন্ত, অর্থাৎ একটু আগে কিন্তু আসলে শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়। এবং আপনি জানেন যে আজ কিন্তু সারা দেশে কিন্তু মহাসমাবেশের ডাক দিয়েছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, অর্থাৎ সারা দেশের যে শিক্ষার্থী আছে তারা কিন্তু আজকাল এখানে জড়ো হয়েছে এবং তারা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করবে। আপনি জানেন যে দীর্ঘদিন যাবত তারা কিন্তু আসলে তাদের যে দাবি দেওয়াগুলো, যে 6 দফা দাবি, সেটা কিন্তু আসলে পেশ করে আসছে সরকারের কাছেও। সরকার উপর মহলের সাথেও তাদের একাধিকবার বৈঠক হয়েছে, কিন্তু আসলে ওই ধরনের আশ্বাস বা বিষয়টা শুরু না হয় কিন্তু তারা আসলে এখন পর্যন্ত তারা ক্লাসে ফেরত যেতে পারেনি। তারা আজকেও কিন্তু আসলে এই যে পূর্ব কর্মসূচি আছে 6 দফা দাবিতে, সেই 6 দফা দাবিতে কিন্তু আসলে অনড় আছে এবং তারা এখানে অবস্থান নিয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে ঢাকা মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে কিন্তু আসলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং স্লোগানে তাদের দাবি দেওয়াগুলো তুলে ধরছে। এবং আপনি জানেন যে অফিস সহকারী আছে এবং অফিস সহকারীরা কিন্তু আসলে তাদেরকে প্রদান করা হয়েছে, যার ফলে তারা কিন্তু আসলে এখন তাদের শিক্ষক হয়ে তারা ফেরত আসছে। ফলে তারা যে তাদের যে দাবি দেওয়া সেগুলো কিন্তু অপূরণীয় থেকে যাচ্ছে। ফলে এই একটা বিষয় ছিল। মোটামুটি এখন পর্যন্ত আমার কাছে এই ছিল মোটামুটি ঢাকা পলিটেকনিক্যাল সামনে থেকে সর্বশেষ অবস্থা। ফজলে রাব্বি, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছে পরের সংবাদে। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ নামের এক ছাত্র নিহত হয়েছেন। শনিবার বিকেলে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত পারভেজ ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। পুলিশ জানায়, শনিবার বিকেল 4টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন। নিহত শিক্ষার্থীর মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। এদিকে নিহত পারভেজকে দলের কর্মী দাবি করে হত্যাকারীর বিচার চেয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার দিবাগত রাত 1:30টার দিকে উপজেলার বাগুয়ান ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের গরিব উল্লাপাড়া গ্রামের ভান্ডারী কলোনির একটি বাসায় ভাত খাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে। এই ঘটনায় একই দলের প্রতিপক্ষের লোকজন জড়িত বলে সন্দেহ নিহতের পরিবারের। নিহতের নাম মোহাম্মদ মানিক আবদুল্লাহ। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত মানিক আবদুল্লাহ। তার ভাই শাকিল আহমেদ জানান, একই দলের প্রতিপক্ষের কিছু নেতা কর্মী তার উপর 3 মাস আগেও হামলা করেছিল। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। চট্টগ্রামে চলন্ত একটি সিএনজি চালিত অটোরিকশায় পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় 2 নারী দগ্ধ হয়েছেন। ভোরে নগরের মুরাদপুর অক্সিজেন সড়কের আতুরা ডিপোর 3 রাস্তার মাথা এলাকায় এ ঘটনা হয়। দগ্ধরা হলেন লাইলা ও তার বোন ঝর্ণা আক্তার। দুজনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে লাইলা বেগমকে ঢাকায় আনা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও দগ্ধদের স্বজনরা জানান, কক্সবাজারের কুতুবদিয়ায় একটি বাজারে যাওয়ার জন্য গ্রামের বাড়ি রাউজান থেকে অটোরিকশায় রওনা হয়েছিলেন তারা। আতুরা ডিপো এলাকায় সড়কে আগুন দেখে চালক পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় মুখোশ পরা 3 ব্যক্তি গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে মারেন। এতে লায়লার শ্বাসনালী পড়ে গেছে ও 2 আঙ্গুল দগ্ধ হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।